প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ফেসবুক লাইভ ক্লাসে আবারও আমি হাজির হয়েছি। প্লান্ট ইঞ্জিনিয়ারিং 67063 ষষ্ঠ পর্বের মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই সাবজেক্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে এস.এম. ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। এটা আমাদের ক্লাস নাম্বার 18, অধ্যায় 11 ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং। এই অধ্যায়ের বিভিন্ন বিষয়, ভেন্টিলেশন পদ্ধতি, এয়ার কন্ডিশনিং পদ্ধতি, কুলিং লোড, হিটিং লোড, এরপরে কুলিং লোডের হিটিং লোডের উপাদান, এগুলো আলোচনা হয়েছে। এয়ার কন্ডিশনিং পদ্ধতির কিছু অংশ আলোচনা হয়েছে। আজকে এয়ার কন্ডিশনিং পদ্ধতির আরও কিছু অংশ আজকে আলোচনা করব আশা করছি। এখন দেখি আমরা মানুষের জন্য আরামদায়ক বা কমফোর্টেবল এয়ার কন্ডিশনার। এখানে মানুষের শরীরের পরিপাক প্রক্রিয়ার জন্য সর্বদাই তাপ উৎপন্ন হচ্ছে বা বের হচ্ছে। এই তাপের পরিমাণ মাথাপিছু প্রায় 100 কিলো ক্যালোরি পার আওয়ার। এই তাপের সাহায্যেই শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইটে বজায় রাখা হয়। কিন্তু শরীরের বাইরের চামড়ার উষ্ণতা ও পারিপার্শ্বিকতার উষ্ণতা আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। শরীরে যে হারে তাপ উৎপন্ন হচ্ছে সে হারে তাপ বর্জিত হওয়া দরকার। পারিপার্শ্বিকতার উষ্ণতা শরীরের উষ্ণতা থেকে কম হলে শরীর থেকে চারপাশের বায়ুতে তাপ উৎপন্ন হয়, কিন্তু এই উষ্ণতার পার্থক্য যদি খুব বেশি হয়, অর্থাৎ পারিপার্শ্বিকতার উষ্ণতা যদি শরীরের উষ্ণতার থেকে কম হয়, তখন তাপ প্রবাহের হার বাড়বে এবং যে হারে তাপ উৎপন্ন হয় তার চেয়ে বেশি হারে তাপ নির্গত হবে এবং মানুষ ঠান্ডা অনুভব করবে। এজন্য শীতকালে গরম জামা পরে তাপ প্রবাহের হার কমানো হয়। বিপরীত দিকে গ্রীষ্মকালে যখন চারপাশের বায়ুর উষ্ণতা বেশি হয় তখন শরীরের তাপ বাইরের বায়ুতে প্রবাহিত হতে পারে না, তখন শরীরে ঘাম হয়। বাইরের থেকে তাপ শরীরে প্রবাহিত হয় কারণ শরীরের তাপ থেকে বাইরের তাপ বেশি থাকে। এই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় শরীর থেকে সুপ্ত বা লীন তাপ সংগ্রহ করে, এভাবে শরীরের তাপ নির্গত হয়। কিন্তু বাতাসের আর্দ্রতার পরিমাণ খুব বেশি হলে হয়, তবে ঘামও বাষ্পীভূত হয় না এবং মানুষ অস্বস্তি অনুভব করে। এই অবস্থায় স্বাভাবিক বায়ু প্রবাহ হলে অথবা পাখার সাহায্যে, আমরা যদি ফ্যানের সাহায্যে কৃত্রিম বায়ু প্রবাহ সৃষ্টি করি, তাহলে ঘামের বাষ্পীভবনের হার বাড়ে এবং কিছুটা স্বস্তি হয়। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি হলে ঘামের বাষ্পীভবন হয় না, ঘামে পোশাক ভিজে যায়, ঘামের গন্ধ নির্গত হয়, যার ফলে অস্বস্তি বাড়ে। আবার আপেক্ষিক আর্দ্রতা খুব কম হলে ঘাম এত দ্রুত বাষ্পীভূত হয় যে চামড়া শুকিয়ে যায়, ঠোঁট ফাটে, এমনকি কোমল চামড়া ফেটে রক্ত বের হতে পারে। এ সমস্ত কারণে শরীরের পক্ষে আরামদায়ক অবস্থা সৃষ্টি করার জন্য চারপাশের বায়ুর উষ্ণতা, আপেক্ষিক আর্দ্রতা ও প্রবাহ বেগ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এর ফলে শরীর থেকে একটি নির্দিষ্ট ও স্থির হারে তাপ নির্গত হয় এবং আরাম অনুভূত হয়। ঠিকমতো তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখা ছাড়াও কিছুটা বায়ু প্রবাহ প্রয়োজন। খুব বেশি বেগে বায়ু প্রবাহিত হলে আবার অস্বস্তি হবে। নির্দিষ্ট ধীর গতিতে বায়ু প্রবাহের জন্য একটি নির্দিষ্ট হারের বা ঘরের বায়ু বের করে দেওয়া হয় এবং সমপরিমাণ নিয়ন্ত্রিত অবস্থায় বায়ু প্রবেশ করানো হয়। শরীর থেকে বের হওয়া গন্ধ ও এই বায়ু প্রবাহের সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া হয়। বায়ুতে উপস্থিত অপদ্রব্য দূর করাও স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়।
শরীর থেকে একটি নির্দিষ্ট হারে তাপ নির্গত হওয়ার জন্য বায়ুর উষ্ণতা, আপেক্ষিক আর্দ্রতা এবং প্রবাহ বেগ তিনটি একসঙ্গে ক্রিয়া করে। এই তিনটির বিভিন্ন সমবায় একই প্রভাব সৃষ্টি করতে পারে। যেমন উষ্ণতা একটু বাড়লে এবং আপেক্ষিক আর্দ্রতা একটু কমলে তাপ নির্গত হওয়ার হার সমান থাকতে পারে। আবার বিভিন্ন লোকের আরাম অনুভব করার অবস্থা বিভিন্ন হতে পারে এবং সে লোক কী ধরনের কাজ করছে তার উপরও নির্ভর করবে। যেমন কারখানায় একজন কায়িক শ্রম, কঠোর পরিশ্রম করছে যে লোকটা, তার পরিবেশটা একরকম। আবার একটা মিটিং রুমে সেখানে আসনে বসে থাকা ব্যক্তির পরিশ্রমটা এক ধরনের। সাধারণভাবে শীততাপ নিয়ন্ত্রণের স্থানে 23.5 থেকে 25.5 ডিগ্রি সেলসিয়াস অথবা 74 থেকে 78 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা, 55 থেকে 65% আপেক্ষিক আর্দ্রতা এবং 15 থেকে 40 ফুট পার মিনিট বায়ুর গতি বজায় রাখা হয়। এখানে একটা এয়ার কন্ডিশনারের সাধারণ ডায়াগ্রাম দেখানো হয়েছে। একটা ইভাপোরেটর থাকবে, এখান থেকে কুলে মানে বাতাস ঢুকবে, ঠান্ডা বাতাস এদিক দিয়ে রুমে। এখান থেকে কন্ডেন্সার হট এয়ার সে বের করে দিবে। এরপরে এখানে একটা ড্রায়ার ব্যবহার করা হয়েছে, কন্ডেন্সার ফ্যান আছে। এরপরে ক্যাপিলারি টিউবের মাধ্যমে সেটা উপরের দিকে উঠবে এবং কম্প্রেসারের মাধ্যমে এটাকে বায়ুকে নিয়ন্ত্রণ করা হবে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ ব্যবহার করে। এরপরে ইনডোর ব্লোয়ার থাকবে। এই জিনিসগুলো এটার সাথে থাকবে। এখানে আর একটা চিত্র দেখানো হয়েছে, একটা আউটসাইড অংশ, কম্প্রেসার, প্রোপেলার ফ্যান থাকবে, ড্রেন থাকবে আউটলেটে, বেস পেন থাকবে, এরপরে ব্লোয়ার হুইল, ড্রেন প্লান, ইভাপোরেটর ঠিক সেম ওয়েতে বায়ুকে ইনসাইডে ঠান্ডা বাতাস প্রবেশ করানোর জন্য ব্যবস্থা থাকবে। এরপরে কন্ডেন্সার ডিসচার্জ এয়ার থাকবে, ওয়ার্ম রুম এয়ার এখান থেকে প্রবেশ করবে ব্লোয়ারের মাধ্যমে। এটাকে কম্প্রেসার দিয়ে আমাদের কন্ডেন্সার সাইডে সেটাকে রিফাইনিং করে ভিতরে প্রবেশ করানো হবে। এখানেও আর একটা ফিগার দেখানো হয়েছে, একটা ইনডোর ইউনিট আর একটা আউটডোর ইউনিট। কিভাবে এই জিনিসগুলো আমাদের সামনে আসছে সেটা দেখানো হয়েছে। এছাড়া আমরা যদি দেখি সেন্ট্রাল এয়ার কন্ডিশনার সাধারণত বড় বড় অফিসগুলোতে ব্যবহার করে, এখন ব্যাংকগুলোতে ব্যবহার করে, বিভিন্ন হল রুম অথবা অফিস এরিয়া যেখানে পূর্ণাঙ্গ এয়ার কন্ডিশন প্রয়োজন। সেন্ট্রাল এয়ার কন্ডিশন প্রসেসে বিভিন্ন অংশ থাকে, যেমন কম্প্রেসার, ড্রাইভার মোটর, তরল কারক, বায়ু পরিচালন ব্যবস্থা, বাষ্পায়ক, সম্প্রসারক এবং বিভিন্ন স্থানের হিমায়ক পাইপ সযত্নে নির্বাচনের সঙ্গে স্থাপন করতে হয়। মেশিনের প্রত্যেকটি অংশের ক্ষমতা পুরো মেশিনের ক্ষমতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া দরকার, তাই প্রত্যেকটি অংশের নির্বাচন সঠিক হওয়া আবশ্যক। এখানে কম্প্রেসার ও তরলকারক মেশিন ঘরে বসানো হয়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর এবং বায়ু চালনা ব্যবস্থা থেকে মেশিন ঘর আলাদা হয়। ভেন্টিলেশন ব্যবস্থা করার ঘরকে যথাসম্ভব শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সংলগ্ন করা হয়। যদি বায়ু চালনা করার ঘরকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে দূরে রাখতে হয়, তবে ফেরত বায়ু যেটা আসবে এটা অনিয়ন্ত্রিত অঞ্চল দিয়ে প্রবাহিত করে বায়ু চালনা করার ঘরে আনার জন্য উপযুক্ত নল ব্যবহার করতে হয়। বায়ু সরবরাহ করার পাইপ এবং ফেরত আসার নল অনিয়ন্ত্রিত অঞ্চলের ভেতর দিয়ে যায় বলে নলগুলোকে অন্তরক পদার্থ দিয়ে মুড়ে রাখতে হয়। তাই বায়ু চলাচল করার ঘরকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর সংলগ্ন করলে ভালো হয়। মেশিন ঘরও যত কাছে রাখা যায় ততই ভালো, কারণ তাতে নলপথের দৈর্ঘ্য কম হয় এবং নলপথে প্রবাহজনিত চাপ হ্রাস কম হয়। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং পদ্ধতি প্রত্যক্ষ ও পরোক্ষ ধরনের হয়ে থাকে। প্রত্যক্ষ পদ্ধতিতে যে অঞ্চলকে শীতাতপ নিয়ন্ত্রিত পদ্ধতি প্রত্যক্ষ পরোক্ষ ধরনের হয়ে থাকে।
পদ্ধতি যে অঞ্চলকে শীতাতপ নিয়ন্ত্রিত সেখানকার বায়ু বাষ্পায়কের উপর প্রবাহিত করা হয়। বাষ্পায়কের মধ্যে তরল হিমায়ক বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের সূত্রতা বায়ু থেকে সংগ্রহ করে, তাই একে প্রত্যক্ষ সম্প্রসারণ পদ্ধতি বলে। পরোক্ষ পদ্ধতিতে হিমায়ন পদ্ধতি দ্বারা হিমশীতল করা পানি বা লবণের জলীয় দ্রবণকে বায়ু চালনা করার ঘরে পাইপের কুণ্ডলের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়, যার সংস্পর্শে এসে ঘরের বায়ু শীতল ও শুষ্ক করা হয়। একে সেন্ট্রাল এয়ার কন্ডিশন পদ্ধতি আমরা বলছি। এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। যেমন আমরা যখন প্রাণ RFL-এ গেছিলাম, তোমরা অনেকেই জানো, সে সময় আমরা দেখেছিলাম তাদের অফিস এরিয়া সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং করা। আমরা যখন ব্যাংকে যাই দেখবা যে ব্যাংকের ভিতরটা পুরোটাই একসাথে এয়ার কন্ডিশনিং করা। BSTI আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ওখানে এয়ার কন্ডিশনিংয়ের দেখেছি সরাসরি, ওখানকার ভেন্টিলেশন সিস্টেমগুলো এরকমভাবে একটা জায়গা থেকে এয়ার কন্ডিশনিং প্রসেসটা রানিং করে সমস্ত ওই এরিয়াগুলোতে পাইপের মাধ্যমে প্রত্যেকটা রুমে পৃথক পৃথক ব্যবস্থা দিয়ে ভেন্টিলেশন আলাদাভাবে মেশিন স্থাপন করে সেখান একটা মেশিনের মাধ্যমে সমস্ত রুমগুলোতে পৌঁছানো হয়, সমস্ত এরিয়াতে। এটাকে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্রসেস আমরা বলছি। এরপরে আমরা গ্রীষ্মকালে যে এয়ার কন্ডিশনিং প্রসেসটা ব্যবহার করি, সাধারণত গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বেশি থাকে, তাই আরামদায়ক ও স্বাস্থ্যপ্রদ বায়ুর জন্য তাপমাত্রা আর্দ্রতা উভয়ই কমিয়ে নিয়ন্ত্রণ করা হয়। বায়ুর এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এই ব্যবস্থায় মিক্সিং চেম্বারের পরিশ্রিত বাতাস, কুলিং অয়েল, ইভাপোরেটর এর উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা হয় এবং আর্দ্রতা 100%-এ পৌঁছায়। এই অতিরিক্ত আর্দ্রতা ডিহিউমিডিফায়ারের মাধ্যমে কমানো হয়। এই অবস্থায় বাতাস রিহিট কয়েলের সংস্পর্শে আনা হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে আর্দ্রতা আরও হ্রাস পায় এবং আর্দ্রতা 54% থেকে 58%-এ চলে আসে। উল্লেখ্য, রিহিট কয়েলের সংস্পর্শে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 22°C হতে 26°C উপনীত হয়। উক্ত নিয়ন্ত্রিত বাতাস ব্লোয়ার ফ্যান দ্বারা সাকশন ডাক্টের মাধ্যমে আউটলেট হয়ে শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে ছড়িয়ে পড়ে। ব্যবহৃত বাতাস রিটার্ন ডাক্টের মাধ্যমে পুনরায় মিশ্রণ চেম্বারে প্রত্যাবর্তন করে। এভাবে বায়ু প্রবাহ প্রক্রিয়াটি পুনরাবৃত্তির মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা হয়। গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনার প্লান্টের প্রধান অংশসমূহ: যেমন লাউন্ডার এবং দেয়াল, ড্যাম্পার, মিক্সিং চেম্বার, প্রিহিটার, এয়ার ফিল্টার, কুলিং কয়েল, ডিহিউমিডিফায়ার, হিটিং কয়েল বন্ধ থাকে, যেটা এই গ্রীষ্মকালীন এখানে হিট করার প্রয়োজন হয় না। ব্লোয়ার, ডাক্ট, সাকশন এবং রিটার্ন শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষ থাকে। কন্ডেন্সিং ইউনিট, হিমায়ন প্লান্ট, কম্প্রেসার, কন্ডেন্সার, রিসিভার, হিমায়ক ফিল্টার, অটোমেটিক এক্সপানশন ভালভ, এরপরে কুলিং টাওয়ার, পানির পাম্প, পাইপলাইন প্রভৃতি এই জিনিসগুলো থাকে। এখন শীতকালীন এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে শীতকালে বাতাসের তাপমাত্রা আর্দ্রতা কম থাকে, তাই আরামদায়ক বায়ুর জন্য তাপমাত্রা আর্দ্রতা উভয়ই বাড়িয়ে নিয়ন্ত্রণ করা হয়। বায়ুর এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শীতকালীন নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এই ব্যবস্থায় মিক্সিং চেম্বারের পরিশ্রিত কিছু বাতাস প্রিহিট কয়েলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সামান্য উত্তপ্ত হয়, পরে হিটিং
বা টেম্পারিং কয়েলের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরও উত্তপ্ত হয়। আর্দ্রতাহীন উত্তপ্ত বায়ু হিউমিডিফায়ারের মাধ্যমে প্রয়োজনীয় আর্দ্রতা সংগ্রহ করে আপেক্ষিক আর্দ্রতা 40% থেকে 55%-এ পরিণত হয়। এই অবস্থায় বায়ু অপেক্ষাকৃত ঠান্ডা থাকে। অতঃপর রিহিট কয়েলের মাধ্যমে বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে উপনীত হয়। উত্তপ্ত বাতাস ব্লোয়ার ফ্যান দ্বারা সাকশন ডাক্টের মাধ্যমে আউটলেট হয়ে শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে ছড়িয়ে পড়ে। ব্যবহৃত বাতাস রিটার্ন ডাক্টের মাধ্যমে পুনরায় মিক্সিং চেম্বারে প্রত্যাবর্তন করে। এভাবে বায়ু প্রবাহ প্রক্রিয়াটি পুনরাবৃত্তির মাধ্যমে শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সবল রাখা হয়। শীতকালীন এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে যেসব অংশ ব্যবহার করা হয়: এয়ার গ্রিল বা ড্যাম্পার, রিহিটার, মিক্সিং চেম্বার, এয়ার ফিল্টার, কুলিং কয়েল যেটা বন্ধ থাকে, শীতকালে তো আর কুলিং দেওয়া হয় না, কন্ডেন্সিং ইউনিট বা হিউমিডিফায়ার প্লান্ট যেটা বন্ধ থাকে, এরপরে হিউমিডিফায়ার, হিটিং কয়েল চালু থাকে যেখানে শীতকালে হিট প্রয়োজন হয়, ব্লোয়ার ডাক্ট, শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষ। এরপরে কন্ডেন্সিং ইউনিটের মধ্যে আমরা দেখি কম্প্রেসার, কন্ডেন্সার, রিসিভার, হিমায়ক ফিল্টার, অটোমেটিক এক্সপানশন ভালভ, বয়লার। এরপরে বয়লার থাকে, কুলিং টাওয়ার থাকে, পানির পাম্প থাকে, পাইপলাইন। এই জিনিসগুলো শীতকালীন এয়ার কন্ডিশনের মাধ্যমে থাকে। সারা বছর এয়ার কন্ডিশনিং যেটা ব্যবহার করা হয়, বার্ষিক শীতাতপ নিয়ন্ত্রণ অর্থাৎ গ্রীষ্ম শীতকালে ব্যবহারযোগ্য ডাইরেক্ট সেন্টার এয়ার কন্ডিশন পদ্ধতি। কুলিং ও হিটিং উভয় ধরনের ব্যবস্থা থাকে, কারণ আবহাওয়ার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তথা গ্রীষ্মকালে কক্ষের বাতাসকে ঠান্ডা, শীতল এবং আর্দ্রতা হ্রাস করে বায়ু নিয়ন্ত্রণ করা হয়। আবার শীতকালে কক্ষের বাতাসকে গরম এবং আর্দ্রতা বাড়িয়ে বায়ু নিয়ন্ত্রণ করা হয়। তাই বার্ষিক শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ একাধিক ডিভাইস সিস্টেম যন্ত্রাংশ বন্ধ চালু রাখা হয়। উল্লেখ্য, গ্রীষ্মকালে এভাপোরেটর, কুলিং কয়েল যেটা বাতাসের তাপ শোষণ করে বাতাসকে শীতল করে, অপরদিকে শীতকালে হিটিং বা টেম্পারিং কয়েল ঠান্ডা বাতাসকে গরম করে থাকে। উভয় ক্ষেত্রে বাতাস নিয়ন্ত্রিত বাতাস ডাক্টের সাহায্যে নিয়ন্ত্রিত কক্ষে সরবরাহ করা হয়। সারা বছর এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে যেসব অংশগুলো আমরা দেখি, যেগুলো ফিল্টার, ড্যাম্পার, লোডার, প্রিহিটার, রিটার্ন বায়ুর প্রবেশপথ, এয়ার ফিল্টার, ডিহিউমিডিফায়ার, কন্ডেন্সিং ইউনিট, কন্ডেন্সিং ইউনিট বা হিউমিডিফায়ার প্লান্ট, হিউমিডিফায়ার, রিহিটার, রিহিটিং কয়েল, ব্লোয়ার ফ্যান, ব্লোয়ার মোটর, এয়ার ডাক্ট, কম্প্রেসার, কন্ডেন্সার, রিসিভার, এক্সপানশন ভালভ, কুলিং কয়েল, এয়ার আউটলেট, কুলিং টাওয়ার, পানির পাম্প, পানির পাইপসমূহ, বয়লার, পাইপলাইন, হিটিং মাধ্যম, এই জিনিসগুলো থাকে। এয়ার কন্ডিশনারের বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা। কুলিং টাওয়ার প্রয়োজনীয় পানি ঠান্ডা ও সংরক্ষণ করার যন্ত্রবিশেষ। এয়ার কন্ডিশনার এই একটা পার্ট, একটা ইম্পর্টেন্ট জিনিস কুলিং টাওয়ার। কন্ডেন্সার হতে গরম পানি কুলিং টাওয়ারের উপর দিয়ে পাম্পিং করা হয়, যা ঝর্ণার মধ্য দিয়ে নিচে টাওয়ারের বেসিন ট্যাঙ্কে জমা হয়। পানি টাওয়ারে সরবরাহকৃত বাতাসে তাপ ছেড়ে ঠান্ডা হয়। অনুরূপভাবে ওয়াটার কুল কম্প্রেসারে পানিকে ঠান্ডা করা হয়। কুলিং টাওয়ার দিয়ে পানি ঠান্ডা হওয়ার সময় পানি হতে কিছু অনুমেয় তাপ বাতাসে বিনিময় হয়। সে সময় কিছু পানি ইভাপোরেশন হয়ে বাতাসে চলে যায়। উক্ত পানি কুলিং টাওয়ারের বেসিনে সরবরাহ হতে পূরণ করে। অর্থাৎ কুলিং টাওয়ারের বেসিন পানির একটি নির্দিষ্ট মাত্রা নিয়ন্ত্রণ করে। কুলিং টাওয়ার বিভিন্ন ধরনের হতে পারে। বাতাস সরবরাহের উপর ভিত্তি করে সাধারণত এটা দুই প্রকার: প্রাকৃতিক ড্রাফট কুলিং টাওয়ার এবং যান্ত্রিক ড্রাফট কুলিং টাওয়ার। যান্ত্রিক ড্রাফট কুলিং টাওয়ার আবার দুই প্রকার: ইনডিউসড ড্রাফট কুলিং টাওয়ার, ফোর্সড ড্রাফট কুলিং টাওয়ার। এর ব্যবহার ক্ষেত্র কোল্ড স্টোরেজ, আইস প্লান্ট, এয়ার কন্ডিশনার প্লান্ট, সিএনজি পাম্প। এয়ার কন্ডিশনিং পদ্ধতি। এয়ার কন্ডিশনারের বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা, যেমন এছাড়াও আরও আছে আমাদের এয়ার ফিল্টার। যে যন্ত্রের সাহায্যে বাতাস বিশুদ্ধ বা পরিষ্কার করা হয় তাকে এয়ার ফিল্টার বলা হয়। এয়ার ফিল্টারের কাজ: বাতাসে অবস্থিত কঠিন, তরল ও বায়বীয় ময়লা, আবর্জনা, রোগ জীবাণু ইত্যাদি অস্বাস্থ্যকর বিধায় এয়ার কন্ডিশনারের মাধ্যমে সরবরাহকৃত
পরিবর্তিত বাতাস হতে ওই সমস্ত অপদ্রব্য অপসারণ করা হয়, একেই বিশুদ্ধকরণ বা পরিষ্কারকরণ বলা হয়। এয়ার ফিল্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা সাধারণত 4 প্রকার, যথা শুষ্ক ফিল্টার, ভেজা ফিল্টার, বৈদ্যুতিক ফিল্টার, এয়ার ওয়াশার। ভেজা ফিল্টার আবার 3 প্রকার, যথা পরিবর্তনযোগ্য, হস্তচালিত পরিষ্কারযোগ্য, স্বয়ংক্রিয় পরিষ্কারযোগ্য। গ্যাস ও বাষ্পীভবন থেকে মুক্ত করার জন্য এয়ার ফিল্টার ব্যবহার করা হয়। অ্যাক্টিভেটেড সার্কল ক্লোরোফিল রোগ জীবাণু মুক্ত করার যন্ত্র, যেমন আলট্রাভায়োলেট বা জার্মিকাল ল্যাম্প। এয়ার ফিল্টার যেসব কাজ করে, যেমন শুষ্ক ফিল্টার, শুষ্ক ফিল্টারকে ফেব্রিক ফিল্টারও বলা হয়। এতে কম্বল, সুতা এবং পশমি জাতীয় জিনিস ব্যবহার করা হয়। এতে কোনো তরলপত্র থাকে না। এটি প্লেনাম চেম্বারে ব্লোয়ারের পূর্বে থেকে বাতাসের ময়লা আটকে রাখে। এটি আবাসিক ও ছোট বাণিজ্যিক এয়ার কন্ডিশনার পদ্ধতিতে ব্যবহার করা হয়। ভেজা ফিল্টার, ভেজা ফিল্টারকে ভিসকাস ফিল্টারও বলা হয়। এটা সাধারণত মেটালের তৈরি ঢেউতলা টিনের আকৃতি। এর উপর বিশেষ ধরনের আঠালো তেল ছিটানো বা আবৃত থাকে, ফলে বাতাসের ময়লা ও রোগ জীবাণু আটকে রাখতে পারে। অন্য এক প্রকার ফিল্টার যার এলিমেন্ট বিশেষ তরলে ডুবানো থাকে এবং এটি একটি মোটর দ্বারা চালিত হয়। এটি পর্যায়ক্রমে তরলের উপর ওঠানামা করে, ফলে ময়লা তরলে ধৌত হয়ে জমা হয়। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে বৈদ্যুতিক ফিল্টার, এয়ার ফিল্টারের যে কার্যাবলীর মধ্যে বৈদ্যুতিক ফিল্টার ব্যবহার করা হয়। ইলেকট্রিক ফিল্টারের এটি একটি আধুনিক ফিল্টার যা উত্তমরূপে বাতাসকে পরিষ্কার করতে পারে। এতে উচ্চ ভোল্টের ডিসি সরবরাহ দ্বারা দুটি পাতকে আবেশিত করে রাখা হয়। বাতাসে প্রবাহের সময় এর সংস্পর্শে আসলে পজিটিভ ও নেগেটিভ পাতে ময়লা বা জীবাণুসমূহ আয়নিত হয়ে আটকে যায়। এছাড়া আছে এয়ার ওয়াশার। এয়ার ওয়াশারের সাহায্যে বাতাসকে ঠান্ডা করা হয় এবং আর্দ্রতা কমানো হয়। ওয়াটার স্প্রে করে বাতাস পরিষ্কার এবং আর্দ্রতা কমানো হয়। ওয়াটার স্প্রে বাতাস পরিষ্কার এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের কাজ করে। বড় এয়ার কন্ডিশনারে বাতাসের কঠিন, তরল এবং বায়বীয় অপদ্রব্য অপসারণের জন্য এটি ব্যবহার করা হয়। হিটিং পদ্ধতির জন্য এয়ার ওয়াশার জনপ্রিয়। আলট্রাভায়োলেট ল্যাম্প 14,000 মাইক্রোওয়েভ ক্ষমতা সম্পন্ন, যা নিমিষেই বেশিরভাগ জীবাণুকে ধ্বংস করে। এর রশ্মি খুবই মারাত্মক, যা পরিহার করা উচিত। এ জাতীয় ল্যাম্প এয়ার কন্ডিশন পদ্ধতির ডাক্টে বসানো থাকে। অ্যাক্টিভেটেড সার্কেলকে কার্বন ফিল্টার বলা হয়। এর সাহায্যে বাতাসের কঠিন গ্যাস ও জীবাণু মুক্ত করা হয়। এর কার্বন বিভিন্ন বস্তু তৈরি হয়, যেমন পরিশোধিত পেট্রোলিয়াম, নারিকেলের আবরণ এবং অন্যান্য কার্বন উৎপন্ন বস্তু। এই ধরনের ফিল্টার এয়ার কন্ডিশনারে ব্যবহার করা হয়। এয়ার কন্ডিশনের ক্ষেত্রে ফ্যান এক প্রকার ইলেকট্রিক ইকুইপমেন্ট যার সাহায্যে বাতাস সরবরাহ বা প্রবাহিত করা হয়। ফ্যানের প্রকারভেদ: এক্সিয়াল ফ্লো বা প্রোপেলার ফ্যান, রেডিয়াল ফ্লো বা সেন্ট্রিফিউগাল ফ্যান, সামনে বাঁকা ব্লেড বিশিষ্ট ফ্যান, পিছনে বাঁকা ব্লেড বিশিষ্ট ফ্যান। এছাড়া আছে আমাদের এক্সিয়াল ফ্লো বা প্রোপেলার ফ্যানের ব্লেডগুলো সাধারণত সরাসরি মোটর শ্যাফটের সঙ্গে চলে। এর ব্লেডের ঘূর্ণন বা রোটেশন প্রোপেলার ফ্যান ব্যবহার করা হয়। যেখানে ছোট সরবরাহ ডাক্ট থাকে, সেক্ষেত্রে যেখানে কোনো সরবরাহ ডাক্ট থাকে না, সেক্ষেত্রে যেমন উইন্ডো এয়ার কন্ডিশনার নির্গম ডাক্টে বাতাসের গতি বৃদ্ধি করে। রেডিয়াল ফ্লো বা সেন্ট্রিফিউগাল ফ্যানের প্রধান অংশ ক্যাসিং, ইম্পেলার বা হুইল, শ্যাফট ও মোটর। ইম্পেলার, ক্যাসিং ভিতরে শ্যাফটের সঙ্গে যুক্ত করা থাকে ক্যাসিংয়ের ভিতরে। মোটর সরাসরি ফ্যান শ্যাফটের সঙ্গে সংযোজন করা থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে বোল্টের মাধ্যমে সংযোজন করা হয়। সেন্ট্রিফিউগাল ফ্যান ব্যবহৃত হয় সরবরাহ ডাক্ট বায়ু সরবরাহ করার জন্য, সাধারণত বাণিজ্যিক ও আবাসিক পদ্ধতিতে ও বড় শিল্পের ক্ষেত্রে। এছাড়া ডাক্ট এক প্রকার বাহক যা এয়ার কন্ডিশনার স্থানে বাতাস সরবরাহে সাহায্য করে। এটি নিয়ন্ত্রিত বাতাস কক্ষে প্রেরণ ও বিতরণ এবং কক্ষ হতে কলুষিত বাতাস গ্রহণ করে। তদুপরি এটি তাপ ক্ষয় হ্রাস করে। ডাক্টের প্রকারভেদ আমরা যদি দেখি, তাহলে ডাক্ট সাধারণত 3 প্রকার:
নিয়ন্ত্রিত বাতাসের ডাক্ট, ফেরত বাতাসের ডাক্ট এবং বিশুদ্ধ বাতাসের ডাক্ট। এই 3 ধরনের সরবরাহ ডাক্ট আবার 3 প্রকার, যথা পৃথক বৃত্তাকার পাইপ পদ্ধতি, বর্ধিত প্লেনার পদ্ধতি এবং রিডিউসিং ট্যাঙ্ক। আবার বাতাস ফেরত ডাক্ট 2 প্রকার, একটা হচ্ছে একক ফেরত ডাক্ট এবং বহুমুখী ফেরত ডাক্ট। ডাক্ট কীভাবে তৈরি হয়, যেমন ডাক্ট স্টিল, মেটাল, কাঠ, সিরামিক, পিভিসি বা প্লাস্টিক উপকরণের সাহায্যে তৈরি করা যেতে পারে। মেটালে সাধারণত জিঙ্ক বা গ্যালভানাইজিং স্টিলের আবরণ থাকে। কোনো কোনো ডাক্ট হালকা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়। তাপ বিনিময়কে কমানোর জন্য ডাক্টের ভিতরে বাইরে ইনসুলেশন দেওয়া হয় এবং ডাক্টের সঙ্গে কাঠের সাহায্যে লাগানো হয়। কোনো ক্ষেত্রে মেটাল ইনসুলেশনকে যথাস্থানে ধরে রাখে। বৃত্তাকার ডাক্ট সহজে বসানো যায়, তাই এয়ার কন্ডিশনার পদ্ধতিতে বাতাস সরবরাহের জন্য ব্যবহৃত হয়। বর্গাকার ও আয়তাকার ডাক্ট দালানের দেওয়ালে, ছাদে বা মেঝেতে সুন্দরভাবে বসানো যায়। এটিও এয়ার কন্ডিশনারের স্থানে বাতাস সরবরাহের জন্য ব্যবহার করা হয়। সব ধরনের ডাক্টিং এয়ার কন্ডিশনিং পদ্ধতিতে বাতাস সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়। ডাক্ট তৈরির বিভিন্ন ধরনের শীট মেটাল জয়েন্ট বা সংযোগ করা হয়। এ জয়েন্ট বায়ুরোধী এবং মজবুত বা শক্ত হতে হয়। অনেক জয়েন্ট শক্ত এবং দৃঢ় করার জন্য রিভেট করা হয়। বাতাস আউটলেট। আউটলেট বাতাস বন্টন পদ্ধতির একটি প্রধান অংশ। এটি আকৃতি, কাজ এবং কর্মক্ষমতার দিক হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউটলেট প্রাথমিক কাজ সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় রুমের ভিতরে বাতাস বন্টন সরবরাহ করা বা রুম হতে বাতাস অপসারণ করা। বাতাসের আউটলেটের কাজসমূহ ডাক্টের খোলা মুখকে আকর্ষণীয়ভাবে বন্ধ করে, বাতাসকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, বাতাসের গতি ঠিক করে এবং অনাকাঙ্ক্ষিত শব্দকে পরিহার বা বর্জন করে। আউটলেটের প্রকার হতে পারে সিলিং, ডিফিউজার, গ্রিল ও রেজিস্টার। এ ধরনের সরবরাহ আউটলেট নির্গম পথ দেওয়ালের ছাদে বা মেঝেতে থাকে। ফেরত আউটলেট নির্গম পথ দেয়ালে, ছাদে বা মেঝেতে থাকতে পারে। এখন যদি আমরা একটা গাণিতিক সমস্যার দিকে যাই। 5 মিটার ইন্টু 3 মিটার আকৃতির একটি হিমাগারের অভ্যন্তরীণ তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস এবং বাইরের বাতাসের তাপমাত্রা আর্দ্রতা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 50%। স্বাভাবিকভাবে ব্যবহৃত কুলারটির দেয়াল 150 মিলিমিটার পুরো হলে এর মাধ্যমে বাতাস পরিবর্তনজনিত তাপ কত হবে? তথ্যাদি: বাতাস পরিবর্তনের হার 8.10 লিটার পার সেকেন্ড এবং বাতাস পরিবর্তনজনিত তাপ 0.08078 কিলোজুল পার লিটার। এখানে দেওয়া আছে বাতাস পরিবর্তনের হার 8.10 লিটার পার সেকেন্ড, বাতাস পরিবর্তনজনিত তাপ 0.078 কিলোজুল পার লিটার। তাহলে বাতাস পরিবর্তনজনিত লোড হবে এই দুইটার গুণফল, বাতাস পরিবর্তনের হার এবং বাতাস পরিবর্তনজনিত তাপের গুণফল। 8.10 ইন্টু 0.078 সমান 0.6318 কিলোওয়াট। এটা হলো এই বাতাস পরিবর্তনজনিত তাপ বা লোড। এভাবে আমরা এই লোডটাকে ক্যালকুলেশন করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসাতে থাকবে, লেখাপড়া করবে, সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে শেষ করছি।